আজকের টপিক হচ্ছে আমার হোয়াই ইজ মাইক্রো টিচিং কল্ড এ স্কিল ডাউন টিচিং। আর এই মাইক্রো টিচিং যে ফেজগুলো আছে সেই ফেজগুলো সম্পর্কে জানবো, আর মাইক্রো টিচিং সাইকেলের মধ্যে যে বিভিন্ন স্টেপগুলো আছে সেই স্টেপগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমত দেখবো যে শিক্ষা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া বা দক্ষতা নির্ভর প্রক্রিয়া। তাই শুধুমাত্র একজন শিক্ষককে তার বিষয় সম্পর্কে জ্ঞানী হলে হবে না, তাকে দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতা আমাদেরকে অর্জন করতে সাহায্য করতে কি মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ, যেটাকে বলা হয় এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যা আমাদেরকে একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে নিয়ন্ত্রিত সময় এবং নিয়ন্ত্রিত পাঠ্যসূচি এবং বেশ কতগুলি স্টুডেন্টকে নিয়ে এই প্রক্রিয়াকে পরিচালনা করা হয়। এই প্রক্রিয়াকে যেখানে 5 থেকে 10 জন স্টুডেন্টকে নিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটি আমরা পরিচালনা করে থাকি। এবং দেখবো এই মাইক্রো টিচিংকে কেন স্কিল ডাউন বলা হয়, কারণ এই যে আমরা মাইক্রো টিচিংটা দেখলাম এটা একটা নিয়ন্ত্রিত পরিবেশে কন্ডাক্ট করা হয়। তাই এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে কন্ডাক্ট করার ফলে সহজভাবে একজন যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, সেই শিক্ষক যে একটি বিশেষ স্কিল, সেই স্কিলের প্রতি মনোযোগ দিতে পারে, যেমন কোয়েশ্চেনিং, পাইডাস মতো লেসেন, যে স্কিলগুলো আমাদের রয়েছে। তাহলে এটি বিশেষভাবে একটি স্কিলের উপর যখন নজর দেয় তাহলে সেই শিক্ষক সেই স্কিলের প্রতি দক্ষ হয়ে ওঠে। আর এই দক্ষতা বারবার প্র্যাকটিস এবং ইভালুয়েশন অর্থাৎ অধ্যয়ন এবং মূল্যায়নের ফলে বা ভুল সংশোধনের মধ্য দিয়ে একজন শিক্ষক সেই স্কিলে দক্ষ হয়ে ওঠে। আর এটা যেহেতু কন্ট্রোল পরিবেশে হয় তাই শিক্ষকদের আত্মবিশ্বাস সেটাও বৃদ্ধি পায়, ফলে এটা আরও সহজ হয়। এর বেশ কিছু কি পয়েন্ট আছে, আমরা এটাকে স্কিল ডাউন টিচিং কেন করবো, এর বেশ কিছু কি পয়েন্ট আছে যেগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। প্রথমত আমরা দেখবো যেটা আছে লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট, যেটা একটু আগে বললাম, এখানে খুব কম সংখ্যক স্টুডেন্টকে নিয়ে ক্লাসটি করানো হয়, যেমন 5 থেকে 10 জন। ফলে একজন শিক্ষক যিনি প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছেন তিনি প্রত্যেকটি শিক্ষার্থীকে স্পেসিফিকভাবে বা তার প্রত্যেকটা যে প্রত্যেকটি ছাত্রের প্রতি মনোযোগ দিতে পারে। এবং সেকেন্ড হচ্ছে শর্ট ডিউরেশন অফ টিচিং, অর্থাৎ এটা সময়কাল বা সময় স্মৃতিটা যেটা খুবই স্বল্প হয়ে থাকে, ফলে শিক্ষক তার বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপন করতে পারে। এবং এটা লিমিটেড কন্টেন্ট থাকে, এখানে যেহেতু বিষয়বস্তুটা একটা সীমিত, একটা অধ্যায় থাকে বা অধ্যায়ের পাঠ বা সূচি থাকে, তাই শিক্ষক এটাকে আরও গভীরভাবে উপস্থাপন করতে পারে। এরপর আর পয়েন্ট আছে, কি পয়েন্ট, যেটা হচ্ছে ফোকাস অন সিঙ্গেল টিচিং স্কিল, যেটা আমরা বললাম যে মাইক্রো টিচিংয়ের যে 5টি স্কিল আছে, সেই 5টি স্কিলের মধ্যে যে কোনো একটি স্কিলের উপর করে প্র্যাকটিস করা হয়, মানে একটি করে পরপর প্র্যাকটিস করা হয়। তো প্রথমত যেহেতু শিক্ষক একটা স্কিলের উপরে নজর দিয়ে বা একটা স্কিলের উপরে মনোযোগ দিয়ে এই প্রক্রিয়াটি পরিচালনা করে, ফলে একটা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রত্যেকটি স্কিলের প্রতি বিশেষভাবে দক্ষ হয়ে ওঠে। এবার আছে অপরচুনিটি ফর ফিডব্যাক অ্যান্ড রিটিচিং, যেটা আমরা বাস্তব ক্লাসরুমে দেখে থাকি, যেমন বাস্তব ক্লাসরুমে আমরা ক্লাস করালেও ফিডব্যাকটা আমরা সবসময় পেয়ে থাকি না। কিন্তু এখানে যেহেতু এটা মাইক্রো টিচিং একটা শিক্ষক প্রশিক্ষণ টিচিং প্রক্রিয়া, তাই এখানে আমাদের ফিডব্যাকটা আমাদের সহপাঠী বা আমাদের যে সুপারভাইজার রয়েছে তিনি আমাদেরকে ইমিডিয়েট দিয়ে দেবেন। ফলে আমাদের যে ত্রুটি বা আমরা যে জায়গাগুলোতে ভুল করেছিলাম, যেটা আমাদের স্ট্রেংথ বা উইকনেস, সেই জায়গাগুলোকে আমরা আবার পুনরায় তৈরি করতে পারি। যেহেতু এটা প্রত্যেকটা কম্পোনেন্টে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটু একটা শর্ট টাইম, শর্ট পাঠ্য বিষয় বা শর্ট স্কিল, একটা নির্দিষ্ট স্কিলকে নিয়ে করা হয়, তাই এই শিক্ষণকে আমাদের স্কিল ডাউন টিচিং বলা হয়। এরপর দেখো আমরা ফেজেস অফ মাইক্রো টিচিং, অর্থাৎ এই যে মাইক্রো টিচিং আছে, এই মাইক্রো টিচিংকে মূলত 3টে ফেজ রয়েছে। প্রথমত রয়েছে নলেজ অ্যাকুইজিশন ফেজ, যেটাকে আমরা প্রি অ্যাক্টিভ ফেজও বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে স্কিল অ্যাকুইজিশন ফেজ, যেটা আমরা ইন্টারঅ্যাক্টিভ ফেজ বলে থাকি। এবং তৃতীয় হচ্ছে ট্রান্সফার ফেজ বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। এটাকে আমরা রিয়েল লাইফে যদি নিয়ে আসি, তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে যদি আমরা ভাবি, তাহলে আমরা যদি যারা রান্না করতে পারি বা যারা পারি না তাদেরকেও কিন্তু শেখা দরকার, কারণ রান্না জীবনে সার্ভাইভ করার জন্য একটা বিশেষ স্কিল। তো এই প্রসেসের মধ্য দিয়েও কিন্তু আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতাটা আমরা পেয়ে থাকি। কীরকম যদি বলা যায়, তাহলে যদি আমরা যার কাছে রান্না শিখে থাকি না কেন, যেমন আমাদের মা হোক বা আমাদের গাইড হোক, প্রথমত আমাদেরকে সেই বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান শেখায় বা জিনিসগুলোকে চিনতে শেখায়, এটা তারপরে সেই জিনিসগুলোর ব্যবহার শেখায়, যে কীভাবে আমরা সেটাকে ব্যবহার করব। তারপরে আমরা রান্নাটা কখন করি এবং ওটা পরে যখন আমাদের টেস্ট করে বাবা বা পরিবারের কোনো মা বা আমাদের যে সহপাঠীরা টেস্ট করে, তখন বলে যে হ্যাঁ এটাতে একটু নুন কম হয়েছে বা এটা তেলের পরিমাণটা বেশি হয়েছে। এটা বারবার কন্টিনিউ করার পর একসময় আমরা দক্ষ হয়ে উঠি। ঠিক সেমনি আমরা দেখবো এই মাইক্রো টিচিংয়ের মধ্যে এই 3টি ফেজ করতে কীভাবে আমরা দক্ষ হয়ে উঠি, এটাকে আরও এক্সপ্লেনভাবে আলোচনা করব। প্রথম যেটা আছে আমাদের নলেজ অ্যাকুইজিশন ফেজ, যেটাকে আমরা প্রি অ্যাক্টিভ ফেজ বলা হয়। এই ফেজে দুটোই মানে তাত্ত্বিক এবং ব্যবহারিক এই দুটো জ্ঞানকে আমরা এখানে আমাদের সুপারভাইজার বা আমাদের যিনি গাইড রয়েছেন তিনি আমাদেরকে দিয়ে থাকেন। এই ফেজের মধ্যে দিয়ে এই ফেজের আবার 3টে পর্যায়ে আছে, যেমন হচ্ছে ডিসকাশন অফ দ্য টিচিং স্কিল, অর্থাৎ এই সময় আমাদের যে গাইড বা সুপারভাইজার তিনি আমাদেরকে যে কোনো একটা স্কিল সম্পর্কে বলেন,
করবো। আর এই যে ব্ল্যাকবোর্ড ইউজ বা কোশ্চেন স্কিলের যে উদ্দেশ্য বা এই যে উপাদানগুলো, এই স্কিলটাকে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সে সম্পর্কে আমাদেরকে তাত্ত্বিক নলেজটা দেবে। ঠিক আছে, এরপর সেকেন্ড আছে ডেমনস্ট্রেশন লেসন। যিনি গাইড থাকবেন বা যিনি সুপারভাইজার থাকবেন, তিনি এই পর্যায়ে এসে নিজে ওই স্কিলটি পারফর্ম করে দেখাবেন বা কোনো ভিডিওর মাধ্যমে আমাদেরকে সেই স্কিলটি সম্পর্কে জানাবেন যে কীভাবে স্কিলটি করা হয়, কীভাবে করতে হয় সেটা দেখালেন। এবং শেষে আসছে আমাদের অ্যানালাইসিস, অর্থাৎ এইখান থেকে আমাদের টিচার বা পিয়ার গ্রুপ আমরা অ্যানালাইসিস করে দেখবো যে আমাদের স্ট্রেট কোনটা বা আমাদের উইকনেস কী আছে, আমরা কোনখানে ভুল করবো বা সার কীভাবে দেখাবো, কোন স্কিলটা কীভাবে করলে সেটা আরও বেটার হয়। এবার নেক্সট ফেজ আসছে আমাদের যেটা হচ্ছে স্কিল অ্যাকুইজিশন ফেজ, এটাকে আমরা ইন্টারেক্টিভ ফেজে বলা হয়। কারণ এই ফেজেই আমরা অ্যাপ্লাই করবো যে মাইক্রো টিচিংটা আমরা তাত্ত্বিক জ্ঞানটা নিলাম সেটা আমরা ব্যবহারিক প্রেজেন্ট করবো বা পারফর্ম করবো, এক কথা থেকে বলা হয়। প্রথমত আমরা দেখবো এই ফেজেরও বেশ একটা স্তরের মধ্যে দিয়ে আমরা এটা পারফর্ম করে থাকি। যেমন হচ্ছে প্লেনিং, প্রথমত যে স্কিলটা বা যে পার্টটা আমরা সিলেকশন করেছি সেটাকে আমরা একটা প্লেন করি যে কীভাবে বলবো, কীভাবে এক্সিকিউট করবো এই স্কিলটাকে। এরপর আসছে টিচিং, অর্থাৎ টিচিং যেটা আমরা টিচ বলা হয়, এটা আমরা পারফর্ম করছি, এই স্কিলটা করে দেখাচ্ছি। আমরা ব্ল্যাকবোর্ডে যদি লেখার অভ্যাস হয় বা কোশ্চেনের স্কিল হয় সেটা আমরা করছি, ইয়ারদেরকে আমরা করছি যে এভাবে কোশ্চেন করছি, তাহলে আমরা সেটা দেখছি। এরপর আছে আমাদের ফিডব্যাক। ফিডব্যাক তখন আমাদের স্কিল পারফর্ম করার পর আমাদের যে ইয়ার ভুল রয়েছে বা আমাদের যে সুপারভাইজার তিনি আমাদেরকে ফিডব্যাক দেয় যে আমার ভুল কোথায় হয়েছে বা কোনটা আমার বেটার হয়েছে। এই ফিডব্যাকটা নেওয়ার পর এই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী স্কিলে যাচ্ছি যেটা হচ্ছে রিপ্লেনিং। যদি কোনো ত্রুটি থাকে আমাদের সেই পারফরমেন্সে তাহলে সেই ত্রুটিগুলোটাকে সংশোধন করার জন্য আমরা রিপ্লেন করি, অর্থাৎ আমরা আবার প্র্যাকটিস করি, এটাকে আবার প্র্যাকটিস করার পরে আবার রিটিচিং করি, আবার এটাকে প্রডিউস করি বা আমরা ওটা বলি। তারপরে রিফিডব্যাকের মধ্যে দিয়ে আমরা সেটা দিয়ে থাকি যে আবার ঠিক হলো কি ভুল হলো। এটা বারবার করার ফলে আমাদের স্কিলটি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। থার্ড নম্বর ফেজ দেখবো আমরা যেটা ট্রান্সফার ফেজ বা পোস্ট অ্যাক্টিভ ফেজ বলা হয়। এই ফেজে সম্পূর্ণটাই কিন্তু কন্ট্রোল ক্লাসরুম না হলেও মানে রিয়েল ক্লাসরুম না হলেও কিছুটা কন্ট্রোল, একটা মাইক্রো টিচিংয়ের ক্লাসরুম বলা যাবে না কিন্তু সিমুলেশন টিচিং ক্লাসরুম বলা যেতে পারে। কারণ এখানে ওই যে পাঠ্য বিষয়টা সীমিত না হলেও একটা পূর্ণাঙ্গ ক্লাসের মতনই 35 থেকে 40 মিনিট 35 থেকে 40 মিনিটের মধ্যে 30 থেকে 40 জন স্টুডেন্ট বা অ্যাবাভ স্টুডেন্টকে নিয়ে আমরা এই পারফরমেন্সটা করে থাকি, যেখানে হোল পিয়ার গ্রুপ থাকে আমাদের। এক কথা আমরা সিমুলেশন টিচিং টেকনিকের মধ্যেও বলতে পারি, কারণ এটা তো রিয়েল ক্লাসরুমে যাচ্ছি না, কিন্তু ক্লাসরুমটা রিয়েলের মতনই হয়। 40 মিনিট বা 45 মিনিট ধরেই ক্লাসটা করাবো, মানে এটাকে আমরা পোস্ট অ্যাক্টিভ ফেজ বা এটাকে আমরা ফাইনাল ফেজও বলে থাকি। এরপর দেখবো আমরা যে মাইক্রো টিচিংয়ের যে সাইকেলটা রয়েছে, অর্থাৎ এটারও একটা বাস্তব প্রয়োগ যদি আমরা দেখি, আমরা যারা বাইক চালাতে পারি তারা একটু খেয়াল করে দেখবে প্রথমেই কিন্তু আমরা বাইকটা চালাতে পারি না। প্রথম আমাদের যে গাইড ছিল বা আমাদের যে বাইক ইনস্ট্রাক্টর ছিল তিনি প্রথম আমাদেরকে একটা বলেছিলেন যে এইভাবে ক্লাসটা লক করে গিয়ারটা চেঞ্জ করতে হয়, তারপরে ধীরে ধীরে একসাথে ম্যানেজ করতে হয়। এটা যখন তিনি আমাদেরকে বলেছিলেন তখন আমাদের মাথায় একটা প্লেন হয়েছিল যে আমি বাইকে বসার পর এটাকে এইভাবে স্টার্ট করবো বা প্লে করবো। কিন্তু আমরা প্রথমবারই কি সেটা পেরেছিলাম? পারিনি। প্রথমবার যখন আমরা এটা করতে গিয়েছিলাম, যেটা আমাদের টিচিং ক্ষেত্রে আছে, আমরা যখন করতে গিয়েছিলাম তখন আমাদের দুটো একসাথে ব্যালেন্স হয়নি, ক্লাচ এবং গিয়ার দুটো একসাথে আমরা কখনো প্রথমবার ব্যালেন্স করতে পারি না, হয়তো গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপর যখন ফিডব্যাক দিল আমাদের ইনস্ট্রাক্টর যেটা এটা ঠিক করে করবো, দুটোকে একসাথে ব্যালেন্স করে দেবো, তখন আমরা আবার ভাবলাম যে হ্যাঁ এবারে আমি এটাকে কন্টিনিউ করতে পারবো। তখন পরের বার যখন আমরা পারফর্ম করতে গেলাম তখন মোটামুটি দু একবার করার পর ব্যালেন্স করতে পারলাম। তারপর আমরা আবার ফিডব্যাক দিলাম যে হ্যাঁ এবার বেটার হচ্ছে। ঠিক সেমনি এই যে মাইক্রো টিচিং স্কিল আছে, এই সাইকেল আছে, সেটা আমরা মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন প্লেনের ক্ষেত্রে আমরা বললাম যে একটা প্লেন অর্থাৎ একটা পাঠ্য বিষয়কে পড়ানোর জন্য বা একটা 40 থেকে 45 মিনিট ক্লাসরুমে এক্সিকিউট করার জন্য আমাদেরকে সেটা সম্পর্কে একটা প্লেন প্রপার প্লেন করতে হয়, এটাকে আমরা লার্নিং ডিজাইনও করে থাকি। এটার মধ্যে বেশ কিছু উদ্দেশ্য থাকে যে আমরা ক্লাসে গিয়ে স্টুডেন্টের মধ্যে কী ধরনের ফুলফিলমেন্ট হবে বা কী ধরনের তারা শিখবে বা এই পাঠটির মধ্য দিয়ে তারা কী কী জানতে পারবে সেটাকে আমরা একটা প্লেন করে থাকি। অর্থাৎ আমি ক্লাসরুমে যাওয়ার আগে একটা প্রি অ্যাক্টিভ ফেজে আমরা দেখেছিলাম, একটা আমরা প্লেন করলাম, এবার আমরা রিয়েল ক্লাসরুমে গিয়ে সেটাকে টিচ করি, অর্থাৎ যে পাঠ্য বিষয়টিকে আমরা প্লেন করলাম সেটাকে পারফর্ম করি আমরা যে আমরা যে টেকনিকগুলো ভেবেছিলাম বা যে পাঠ্য বিষয়টি যে কোয়েশ্চেনগুলো ভেবেছিলাম বা যেভাবে পড়াবো ভেবেছিলাম সেটাকে আমরা ক্লাসরুমে গিয়ে এক্সিকিউট করি। এরপর ফিডব্যাক পাই, এটাকে আমরা আমাদের বললাম আমরা পোস্ট অ্যাক্টিভ ফেজে যদি আমরা লক্ষ্য করে দেখতাম যে আমাদের এখানে যেটা ছিল আমাদের এখানে প্লেন টিচ ফিডব্যাক, অর্থাৎ সেই ফিডব্যাকটা আমরা এখানেও দেখতে পাবো যে ফিডব্যাকটা আমরা পেয়ে যাবো। এই ফিডব্যাকের মধ্য দিয়ে
6 মিনিট করে টাইম একটা বাউন্ডারি অ্যাপ্রক্সিমেট 6 মিনিট করে টাইম বাউন্ডারি সেট করে রয়েছে। কিন্তু এই ট্রেনের ক্ষেত্রে আমাদেরকে রিপ ট্রেনের ক্ষেত্রে আমরা 12 মিনিটের একটা সময় পেয়ে থাকি। তবে যখন আবার রিপ্লেন করে আমরা আবার পিয়ার গ্রুপ বা সুপারভাইজারের কাছে আমরা পারফর্ম করে থাকি আবার আমাদের সেই পার্টটি। তো রিপ্লেনিং করার পরে আমরা টিচ করে থাকি এবং সেই টিচের পরে যে ফিডব্যাকটা পাই তার থেকে আমরা এটা কন্টিনিউ করার ফলে বারবার একটা যেহেতু সাইকেল আকারে চলছে তাই আমরা এটাকে বলা হয় মাইক্রো টিচিং সাইকেল। এবং এই বলতে পারি আমরা যে এই যে মাইক্রো টিচিং যে সাইকেলটা এটা হচ্ছে মাইক্রো টিচিং সাইকেল বা মাইক্রো টিচিং যে 3টে ফেজ দেখতে পেলাম আমরা, প্রি-অ্যাক্টিভ ফেজ, পোস্ট-অ্যাক্টিভ ফেজ আর ইন্টারঅ্যাক্টিভ ফেজ। এই যে 3টে ফেজ, এই 3টে ফেজ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, মানে এমন একটা শিক্ষণ প্রক্রিয়া যেখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককে একজন দক্ষ বা আদর্শ শিক্ষকে পরিণত হতে সাহায্য করে থাকে।